আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কিছু কথা বলবো মিশরের ভাষা শিক্ষা চ্যানেলের পাশাপাশি, মিশরের ভাষা শিক্ষার পাশাপাশি কিছু কথা বলবো মিশরের ভাষা শিক্ষা চ্যানেলে, যা গতকালকে আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা। গতকালকে আমার এক ভাই আমাকে ফোন করলো, ভাই আমি বাংলাদেশ চলে যাব। আমি বললাম আপনি কেন চলে যাবেন? ভাই আমার এখানে মন টিকতেছে না, আমার এখানে বেতন কম। আপনি কি কাজ করেন বা কি কাজে আসছেন বা কেন আসছেন বা কে বলছে? ভাই আমাকে তো দালালে বলছিল এখানে বেতন $400, আমি ওভারের কাজ পারি, ওভারলক মেশিনে কাজ পারি। ওভারলক মেশিনে আপনি কি কাজ পারেন? আমি ভাই সাইড মারতে পারি, ইনসিএম মারতে পারি। তো আপনি ইনসিএমের পয়েন্ট মিলে বা সাইডের পকেটের পয়েন্ট মিলে, তো ভাই আমি মিলাই, কিন্তু মিলানোর চেষ্টা করি, এখনো নতুন তো তেমন কিছু বুঝি না। কথাটা আপনি খেয়াল করছেন? আপনি যদি একজন দক্ষ অপারেটর হয়ে থাকেন, ওনার কথাগুলা কিভাবে বলছে আপনি ওভাবে খেয়াল করেন। আচ্ছা, তাহলে যদি আপনি একজন ওভারলকের অপারেটর হয়ে থাকেন, আপনার বেতন $400 হয়, একজন অপারেটর, একজন সিঙ্গার অপারেটর একটা মেশিন, সিঙ্গার মেশিন চালায়, একটা ফ্যাটলক মেশিন চালায়, একটা কানসার মেশিন চালায়, অথবা একটা ফিট অফ দ্য মেশিন চালায়, বা একটা টু নিডেল মেশিন চালায়, তাহলে তাদের বেতন কত হইতে পারে যদি আপনার বেতন $400 দালালে বইলাই না থাকে? আচ্ছা, দালালে কি বলছে না বলছে এটা আমি দরকার নাই, এটা আমরা নাও যাই। তবে আপনি কেন বাংলাদেশ যাবেন এটা বলেন। ভাই আমার এখানে মন বসে না, আমি এখানে কাজ করতে পারতেছি না, বাংলাদেশে আমার এর থেকে ভালো বেতন ছিল। বাংলাদেশে আপনি কি করতেন? আমি বাংলাদেশে ভাই একটা ছোট গার্মেন্টসে কাজ করতাম, মানে এখনো কাজ শিখতেছি। তো আমি ওখান থেকে আমি আর কি বিদেশের লাইন ধরে আসছি আর কি। তারপরে বাংলাদেশে কাজ কতদিন করছেন? ভাই আমি বাংলাদেশে কাজ প্রায় 6 মাসের মতো কাজ করছি। ও তা তো আপনার মোটামুটি ভালো অভিজ্ঞতাই আছে। অন্যদের মতো তো আর না যে 15 দিন ট্রেনিং দিয়া ট্রেনিং সেন্টারে মিশরে এসে বসছে, আপনি তাদের থেকে ভালো আছেন। এখন বাংলাদেশ যাইতে হলে তো ঝামেলা আছে। ঝামেলা বলতে আপনার টিকিট কাটতে হবে, অথবা কারো লোকের মাধ্যমে আপনার এটা মিট হতে হবে যে আপনি তাকে, সে আপনাকে টিকিট দিবে, আপনি তাকে কি দিবেন, বা সে আপনাকে টিকিট দিবে, আপনি তার কি বহন করবেন। অবশ্যই লিগ্যাল ভাবে বা বৈধভাবে, কোনো অবৈধ কিছু বহন করতে পারবেন না বা বহন করবেন না, এটাই তো শর্ত। হ্যাঁ ঠিক আছে ভাই, শর্ত। তাহলে এখন আমি বাংলাদেশ যাবো, ভাই কদিন থাকেন? না ভাই আমি থাকবো না, মন ঠিক না। ভাই কত দিয়ে আসেন? ভাই আমি আসছি 3,60,000 টাকা দিয়া। আপনি 3,60,000 টাকা দিয়ে আসছেন, এখন বাংলাদেশ যাই কি করবেন? বাংলাদেশ যাই কি করবো? আমি ওই কাজে করবো। কত বেতন পাইতেন? ভাই আমি বেতন পাইতাম 10,000 টাকা। ওকে ফাইন। তো এখানে বা এখানে তো 10,000 টাকা বেতনও নাই। সুন্দর কথা, আপনার এখানে 10,000 টাকা বেতনও নাই। এটাও আপনার আরো মানে 10,000 টাকা বেতন যদি আপনি পান, তাহলে এটা আপনার জন্য মানে অনেক হাই কিছু। এখানে যে পরিমাণে আপনি কাজ জানেন, সেই পরিমাণের কাজে বেতন 10,000 বাংলাদেশে কেউ পায় না। কারণ এই দেশে যে মিশরিয়ান গুলো আছে, তারা আপনার $80 বিনিময় বা $90 বিনিময় এরা 1 মাস ফুল কাজ করে ভালো সিনিয়র অপারেটর, ওভারলক সিঙ্গার মেশিন কন, মানে প্লেন মেশিন আর কি, ওয়েল্ডিং মেশিন কন, যে কোনো মেশিন কন, ওরা ভালো পারদর্শী। ঠিক আছে? তো যদি $90 মাধ্যমে একজন লোক পায় বা $80 মাধ্যমে একজন অল প্রসেসের লোক পায়, মানে যেটাকে বলে জুকার মিশরের ভাষায়, তো আপনাকে কেন নিবে? শুধু ওভারলক চালাবেন আপনি, তারপরে আপনাকে এখানে ডলার বেতন দিতে হবে বা ডলারের হিসাব করে দিতে হবে, এবং কি আপনি থাকা খাওয়ার একটা দায়িত্ব মালিকের থাকবে। আপনি কোন জায়গায় থাকেন, কি করেন না করেন, সেই দায়িত্বটা মালিকের। আপনি কি খাবেন, সেই দায়িত্বটা মালিকের। হয়তো বা মালিক আপনাকে টাকা দিবে, আপনি কিনে নেবেন, কিন্তু দায়িত্বটা বন্ধ করতে মালিকেরই। তো এইটি হলো এক্সট্রা ঝামেলা। তার চেয়ে ভালো মিশরিয়ান যদি সে রাখে, ভালো হয় না? ভালো হয়। তবে মিশরিয়ানদের ভিতরে বাঙালিদের মধ্যে কিছু তফাৎ আছে। তফাৎটা বলতে, মিশরিয়ানরা ঘন ঘন ছুটি চায়, বাঙালিদের কোনো ছুটি চায় না। কেন ছুটি চায় না? বাঙালিদের তো এই দেশে কোনো বাপ মা নাই, ভাই বোন আত্মীয় স্বজন নাই। কোনো অসুস্থ থাকলে বাসায় থাকে, আর একটু শরীরে ভালো হইলেই ফ্যাক্টরিতে চলে যায় কাজ করার জন্য, কারণ টাকার জন্য আইসে বেটারা। কথা বাস্তব। মিশরিয়ানরা তো টাকার জন্য আসে না, দেশে এটা সময় বিপদে পড়ে কাজ করতেছে, বিপদ শেষ হয়ে দেবে, আবার চলে যাবো। মিশরিয়ানদের জন্য আজকে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাকে বলে বার্দ। যদি একদিন অ্যাবসেন্ট করে, অ্যাবসেন্ট নাম হলো আগে যা। যদি বলে ইনতি ইনবারা মাগাসতেলে, বলে আন্দি বার্দ, মানে তুই গতকালকে আসস নাই কেন? বলতেছে আমার ঠান্ডা লাগছে, মানে আন্দি বার্দ গেল এটা। এই তুই আসস নাই কেন? যে আমার তো বেনতে খালতি ফাড়া, মানে বেনতে খালতি ফাড়া বলতে কি, মানে হ্যার খালতো বোনের বিয়া, মানে তার খালতো বোনের ফাড়া মানে বিয়া, মানে এই দেশে বিয়াকে বলে ফাড়া।
মানে বিনতে খালতি মানে খালাতো বোন আর কি। ওই তুই আসছ না কেন? আমি আসবো, আমি তো পড়ে যাই, এখানে ব্যথা পাইছি, আমার বাড়িতে সমস্যা, আমার এক বোন ব্যথা পাইছে, বিভিন্ন সমস্যা থাকে। বাঙালিদের ক্ষেত্রে এই সমস্যা থাকে না, এই জন্য বাঙালিদের কি একটু ভালো বেতন দিয়ে হইলো কি মানে মিশরিয়ানরা নেয় একটা কাজের জন্য, চেহারা দেখে তো নেয় না, কাজের জন্য নেয়। তো ভাই আপনি আসছেন, কয়দিন থাকেন, মিশরে আইছেন, একটু ঘুরেন, দেখেন, যে টাকা দিয়ে আইছেন, খরচ করছেন, টাকাটা উড়ান না। ভাই আমার মন টিকে না, দাম হয়ে গা, ঠিক আছে ওকে ফাইন, মন টিকে যদি না টিকে আপনি চলে যান গা, তাহলে 10,000 পরিমাণ পাউন্ড আপনার টিকেটের টাকা লাগবে বর্তমানে। মানে আপনার টিকেটের টাকা টোটাল 18,000 20,000 পাউন্ড হইতে পারে। এর ভিতরে আমি যে কথা বলবো যে লোকের সাথে, সেই লোকে আপনাকে হয়তো বা টিকেটের অর্ধেক টাকা দিবে। যদি 20,000 টাকা হয়, টিকেটের অর্ধেক টাকা দিবে, আর অর্ধেক টাকা তো আপনারই করতে হবে। তাহলে সেই অর্ধেক টাকা আপনি কি করবেন? ভাই আমি বাড়ি থেকে আনাবো, এই করবো সেই করবো, এরকম তো হইতেছে অ্যাভেলেবেল, এরকম আনাইতেছে। মানে টিকিট দাম যদি 20,000 টাকা হয়, তাহলে এখানে 10,000 টাকা যে লোকে, মনে করেন আমি এই এক্সাম্পল মনে করেন আমি পাঠাইলাম, আমি 10,000 টাকা বইরা ওনার 10,000 টাকা মিলে টিকিটটা কাটলাম। যাওয়ার সময় আমি কি দিয়ে দিলাম? কয়টা দুধ দিয়ে দিলাম, 1 প্যাকেট ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলাম, 1 প্যাকেট হাড়ের ওষুধ দিয়ে দিলাম, 1 প্যাকেট ওষুধ মানে অ্যালার্জি ওষুধ দিয়ে দিলাম। এই টোটাল মিলাইয়া কিছু ওষুধ দিয়ে দিলে আমার যে বাকি 10,000 টাকা পাওনা আমি বলছি, সেটা হয়তো বা 12,000 টাকা আমার লাভ হবে। 10,000 টাকা খরচ করেছি, 2,000 পাউন্ড আমার লাভ হবে। এইটুকুই আপনাকে পারে আমার লাভ, তাছাড়া আমার কোনো লাভ নাই। হ্যাঁ ভাই সমস্যা নেই, আমি আসবো। তবে আপনি যে আসবেন, আপনি যে এখানে টাকা দিবেন, ভালো করে একবার চিন্তা করেন, তাইলে অবশ্যই কি আপনি বিষয়টা বুঝতে পারবেন। তাছাড়া ভাই আপনার জন্য খুবই সমস্যা, আপনি এখন আসছেন, ফট করে চলে যাবেন, বাড়িতে দেনা ফেনা করে আসছেন, আপনার বাপ মা ভাই বোন যারা আছে সবাই একটা কি পেরেশানি থাকবে। আপনি যদি বিদেশ থাকেন, কাজ নাও করেন, তারপরে আপনার বাড়ির লোক বলতে পারবে যে আমার ভাই বিদেশ থাকে, আপনার ছেলে বলতে পারবে আমার বাবা বিদেশ থাকে, আপনার মা বলতে পারবে আমার ছেলে বিদেশ থাকে, আপনার ভাই বলতে পারবে যে আমার ভাই বিদেশ থাকে। তো এই যে বিদেশ থাকে একটা কথা, এটা কিন্তু বহুত ওজনের কথা। তো আপনি যদি এখন বাংলাদেশে চলে যান, এই কথাগুলো কেউ বলতে পারবে না, এবং কি আপনি তাদেরকে দিন আইনা দিন খাওয়াবেন, এবং যে দেনাগুলো আপনার আছে সেই দেনাগুলোর জন্য আপনার অনেক সমস্যা হবে। পাওনাদারে আপনি সামনে থাকলে মানবেন না। যদি বলে যে আমার ছেলে বিদেশ আছে, একটু সবুর করো, টাকা দিয়ে দেবো, সেই পাওনাদার মানবে। কিন্তু যদি ছেলেটা বিদেশ থেকে পাওনাদারের সামনে যায়, এই পাওনাদার কখনোই মানবে না। তুমি চলে গেছো, তুমি বিদেশ গেছো, গিয়ে আবার আইসা বসে তোমার ভালো লাগে নাই, দেশ ভালো না, এটা তো আমার দেখার দরকার নাই। আমার টাকা তুমি আমাকে দিয়ে দাও, আমার টাকা শুধু আমাকে তুমি দিয়ে দাও। তো ভাই কি বলবো, আসছেন, একটু সবুর করেন, একটু সবুর ধরেন, মাস 2-3 মাস থাকেন, আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। আপনি তো আর বাংলাদেশে এরকম ছিলেন না। তো যদি না থাকেন, তাহলে এখানে এসে এটা আপনার ব্যতিক্রম দেশ, ব্যতিক্রম ভাষা, ব্যতিক্রম মানুষ, ব্যতিক্রম চলাফেরা, ব্যতিক্রম দুনিয়া, আপনার তো একটু কষ্ট হবেই ভাই। আপনি কেন এত ব্যস্ত? চলে যাবেন। আরে ভাই চলে যাবেন, এটা আপনার সর্বশেষ চিন্তা। এখনই কেন? আপনি যে চলে যাবেন, আপনাকে কেউ দেশে ধরে রাখবে? অসম্ভব। কেউ আপনাকে এই দেশে ধরে রাখার ক্ষমতা কারো নাই, যদি আপনি ইচ্ছাকৃত না থাকেন এই দেশে। আজকে আপনি বললেন ঠিক আছে আমি চলে যাবো, আপনি বাংলাদেশ থেকে টিকিট আইনা আপনি চলে গেলেন, কি হইল? কোনো ঝামেলা নাই। কিন্তু এই যে চলে যাবেন, এটা তো সবার শেষে। যদি আপনার মিশরে কোনো কিছু ভালো না লাগে, কোনো কাজ কাম না থাকে, কোনো কিছুই আপনার মন টিকে না, একবারে খুব সমস্যা, অনেক ঝামেলাতে আছেন, তখন আপনি কি চলে যাবেন। কিন্তু এখন কেন? আপনি তো এখন আসছেন 15 দিন 20 দিন হয়েছে ভাই, 20 দিনে আমি জ্বালাফালা হয়ে গেছি। দৌড় ভাই, আপনি কি বলেন? আপনি 20 দিনে জ্বালাফালা হয়ে গেলে বেটারা 20 বছর ধরে জ্বালাফালা হইতেছে, তাইলে আমি বলবো আপনি পুরুষ না। কেননা আপনি 20 দিনের, 1 বছর, 1 মাসের, 2 মাসের জ্বালাফালাতে আপনি অতুষ্ট হয়ে গেছেন গা। আপনি পুরুষ না? একটা পুরুষ সে পূজা মাটিতে পুড়তে স্বর্ণের মতো খাঁটি হইতে হবে। একটা পুরুষ তার অনেক ধৈর্য থাকতে হবে। বেশ কিছু কথা আমার বলার দরকার। আপনার কাছে আপনার এই সমস্যাটা মনে হইতেছে সবচেয়ে বড়। আপনার 20 লাখ টাকা দেনা আছে, আরেকজনের 20,000 টাকা দেনা আছে। কথাটা যেমন আমি ব্যাখ্যা দিলাম আপনাকে, একটা ব্যাখ্যা দিয়ে আপনাকে আমি ব্যাখ্যাটা বোঝানোর জন্য দিয়েছি, আর এটা বাস্তব ঘটনাই। আমার যে কোনো সমস্যায় আমি দুবাই আমার নামে মামলা হয়। আমি যে কোনো একটা সমস্যার কারণে দুবাইয়ের আইনের বিরুদ্ধে যাওয়ার কারণে আমার নামে মামলা হয়। মামলা হওয়ার পরে যখন আমাকে হ্যান্ডকাপ পরাইয়া তাদের স্থানে প্রেরণ করা হবে, তখন আমি বলতেছি
যদি আমি ওদের কাছে কান্নাকাটি করে বলি যে দেখ আমার তো ছোট ছোট সন্তান আছে, আমার তো এরকম পরিবার আছে, যদি আমি এরকম জেলে থাকি তাহলে তো আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, আমাকে মাফ করে দে, আমি এরকম আর করবো না। আমি যখন এই প্রিপারেশন নিছি বলবো, আমার আগে আরো দুইজন মানে সিরিয়াল ভাবে যাইতেছে, যাওয়ার পরে ওদের কান্না দেখে ওদের সমস্যা দেখে আমার আর কিছু বলার মুখ আসে না। কেন জানেন? কারণ ওরা যে সমস্যার কথা বলতেছে এই সমস্যা আমার চেয়ে থেকেও দ্বিগুণ বড় সমস্যা। একজন বলতেছে তার মার হার্টের অপারেশন, তার মার হার্টের চিকিৎসা, তাকে যদি শুনে এই কথা সাথে সাথে মারা যাবে। সে জেলখানায় আছে, এই কথা যদি শুনে সাথে সাথে মারা যাবে। আরেকজন বলতেছে যে তার বাড়িতে এরকম সমস্যা, যদি টাকা না পাঠায় তার বসত বিটা বিক্রি করলেও যে সমস্যা সমাধান হবে না, কারণ অনেক দেনা। তাহলে এই যে দুজন লোকের সমস্যার কাছে আমার সমস্যাটা কি? আমি বলছি আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, এদেরকে মানুষ করতে হবে। খাবারের সমস্যা আমি এটা বলি নাই, আমার খাবার নাই বাড়িতে এটা বলি নাই আমি। আমার খাবার বাড়িতে আলহামদুলিল্লাহ ছিল, আমার ছেলে মানুষ করার ব্যবস্থাও ছিল আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে মানুষ করার ব্যবস্থাও ছিল আলহামদুলিল্লাহ, সংসার চালানোর ব্যবস্থাও ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই সমস্যাটাকে আমি বড় বানাই আমি চাইছিলাম ওদের কাছে বলার জন্য। কিন্তু আমি যেহেতু বলবো, আমার বলার আগে আরো দুইটা যে সমস্যার কথা বলছে সেই সমস্যার কাছে আমার সমস্যা কোনো কিছুই না। অতএব আপনি বর্তমানে 1 লাখ টাকা দানে আছেন, আরেকজনে 20 লাখ টাকা দানে আছে। আপনি যে সমস্যার টেনশন করতেছেন সেই আপনার সমস্যার কাছে উনার সমস্যাটা আনেন তো। যে 20 লাখ টাকার সমস্যা, উনি বাড়িতে চলতে পারে না, রোডে চলতে পারে না, ফোন ধরতে পারে না, মানুষের টাকার যন্ত্রণায়, এবং কি সে বাংলাদেশেই আছে, পলায় আছে। আপনি তো 1 লাখ টাকার যন্ত্রণায় আপনি বিদেশে এসে পড়ছেন, আপনাকে তো কেউ জ্বালাইতেছে না। তাহলে আপনি চিন্তা করেন উনার সমস্যাটার সাথে আপনার সমস্যাটা কতটুকু ডিফারেন্স। অতএব যার যার সমস্যা তার কাছে বড়। তবে একটা বিষয় আছে, সমস্যা যে বিপদগুলো আসে সেই বিপদগুলো বিবেচনা করতে শিখেন। আমি একজন পুরুষ, আমি পুরুষের কাছে এই বিপদটা আমার কাছে কতটুকু মানে আমার অপোজিট পার্টি আর কি, মানে কতটুকু আমি ফেস করতে পারবো, এই বিপদটা আমি কতটুকু ফেস করতে পারবো। আসলে কি ফেস করতে পারবো, নাকি আমার এর থেকে বিপদ আমার আর জীবনে আসে নাই, নাকি এই বিপদে আমি পুরো শেষ হয়ে যাব, এগুলো আগে চিন্তা করতে হবে। শুধু আপনি আইসেন চলে যাবেন ফট কইরা, একটা পুরুষ হইয়া মহিলা মানুষের মতো কথা বলতেছেন, এগুলো হবে না ভাই, এগুলো হবে না। তো আমি যে কথাটা বলতেছি ভাই, অনেক ধৈর্য ধরে থাকেন, ধৈর্য আসবেই, ফলাফল আসবেই। ফলাফল এত সহজ আসে না। আমাদের বাংলাদেশে একটা কথা বলে, সবুরে মেও ফলে। আপনি সবুর ধরেন, পরে সে মেওয়াটা ফলবো নাকি? তো আজ অনেক কথা বললাম, ইফতারির সময় ঠিক ফিক্সড, আর মাত্র 2 মিনিট আছে। আমি ইনশাআল্লাহ নতুন ভিডিওতে হাজির হবো আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সবাইকে ঈদ মুবারক। কুল্লু সানা ইনতা তাইবিন, সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।